ভূমিকা এবং বিরাট দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। সৌরভের সাহায্যে তারা সিমলা ছেড়ে গোয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সৌরভ গিয়ে ভূমিকার বাবা মা ও মামির সামনে গিয়ে বলে যে ভূমিকা তার সঙ্গে চিট করে বিরাটের সঙ্গে পালিয়ে গেছে। এই সবকিছু শুনে মিস্টার বর্মন বলেন, এসব তুমি কি বলছো সৌরভ? ভূমিকা ভূমিকা পালিয়ে গিয়েছে? তুমি তো ওকে সঙ্গে করে নিয়ে গেলে, কিভাবে এরকম হলো? আমাদেরকে পরিষ্কার করে সবকিছু বলো। আঙ্কেল, আমরা বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে কিছু খাবার অর্ডার করি। খাবার খাওয়ার পর আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ফিরে এসে দেখি ভূমিকা নেই। তারপর আমি অনেক খোঁজ খবর করেছি, ওরা কেউ কিছুই বলতে পারেনি। কেউ কিছু বলতে পারছে না মানে? একটা মেয়ে রেস্টুরেন্ট থেকে এভাবে উধাও হয়ে গেল আর সবাই তাদেরকে দেখতেও পেল না? একটা জলজ্যান্ত মানুষ কিভাবে এরকম সবার মধ্যে থেকে হারিয়ে যেতে পারে? আমার মনে হয় নিশ্চয়ই ওই ছেলে রেস্টুরেন্টের কাছাকাছি কোথাও ছিল। সৌরভ ওয়াশরুমে যাবার পর ফাঁকা দেখে সুযোগ বুঝে ভূমিকাকে নিয়ে পালিয়েছে। এসব ওদের আগে থেকেই প্ল্যান ছিল, না হয় এতটুকু সময়ের মধ্যে এত বড় কাণ্ড করা সম্ভব হতো? এবার কি হবে? কি মুখ নিয়ে আমি কলকাতায় ফিরে যাব? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কি জবাবটা দেব আমি? এভাবে মেয়েটা আমাদের মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে চলে গেল, তুমি কিছুই করতে পারলে না? ধৈর্য ধরো, আমি সব ব্যবস্থা করছি। যা হোক না হোক করেও আমি ওই ছেলে আর ভূমিকাকে খুঁজে বার করবই। তারপরে আমি ওকে ওর শাস্তি দেব, এমন শাস্তি দেব আর কখনোই ও বড়লোকের মেয়েদের ফাঁসিয়ে এভাবে পালানোর প্ল্যান মাথায় আনতেই পারবে না। এই মেয়ে তো সামান্য গিটারিস্টের জন্য একটা ভালো ছেলেকে হাতছাড়া করলো। এতে সৌরভের কোনো দোষ ছিল না। আমাদের সঙ্গে সঙ্গে ওর মান সম্মানটাও মাটি হয়ে গেল। এই শহরে ওর কত নাম ডাক, সবকিছুই ধুলোয় মিশে গেল। আঙ্কেল আন্টি, আমার মনে হয় ওরা একে অপরকে খুব ভালোবাসে, এই জন্যই ভূমিকা এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে। যেমন আছে ওকে ওই রকমই ছেড়ে দিন। ও যখন নিজেই চাইছে না, তাহলে আমি কেন ওকে জোর করে বিয়ে করব? না না, এত সহজে ওদেরকে ক্ষমা করলে চলবে না। ওই ছেলেকে কখনোই আমরা আমাদের বাড়ির মেম্বার হিসাবে মেনে নেব না। ওরা যা পাপ করেছে তার শাস্তি ওদেরকে পেতেই হবে। সৌরভ অনেক বোঝায়, কিন্তু তারা কেউই বুঝতে চায় না। এরপর মিস্টার বর্মন তার গুন্ডাদেরকে ডেকে ভূমিকা এবং বিরাটের খোঁজ করার জন্য পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই মিস্টার বর্মনের লোক চারপাশে খোঁজ খবর শুরু করে, কিন্তু তারা তাদেরকে কিভাবে খুঁজে পেত? ততক্ষণে ভূমিকা এবং বিরাট গোয়াতে পৌঁছে গেছে। গোয়াতে এসে তারা প্রথমে নিজেদের হুলিয়া চেঞ্জ করে। ভূমিকা তার চুল লাল করে ছোট ছোট করে কেটে নেয়। বিরাটও সম্পূর্ণ তার লুক চেঞ্জ করে নেয়। বিরাটকে এভাবে দেখে ভূমিকা বলে, আরে বিরাট, তোমাকে তো পুরো আলাদা রকম লাগছে। তোমাকে দেখে কেউই বলবে না যে তুমি আগের বিরাট। ভূমিকা, যদিও বা আমাকে দেখে একটুকু চেনা যায় না, আর তোমাকে দেখে তো একেবারেই চেনা যাচ্ছে না। আমি তো নিজেই চিনতে পারছি না, আর অন্য লোকে কি বলবো? হা হা হা। জানো তো বিরাট, ছোটবেলা থেকে আমার বড় চুল খুব পছন্দ ছিল। মা কতবার চুল কাটার কথা বলেছে, কিন্তু আমি কখনোই চুল কাটিনি। চুল কাটার কথা হলেই আমি কান্নাকাটি করতাম। কিন্তু এখন দেখো, আমাদের ভালোবাসাকে বাঁচানোর জন্য আমাকে এই স্যাক্রিফাইসটা করতেই হলো। যাক, ভালোই হলো। এভাবে অন্তত কিছুদিন তো শান্তিতে থাকতে পারবো। এরপর ভূমিকা এবং বিরাট সৌরভের ফ্ল্যাটে থাকা শুরু করে। বিরাট গোয়ার একটি রেস্টুরেন্টে গিটার বাজাতো, আর তার থেকে যা আয় করত তা দিয়ে তাদের ভালোভাবেই দিন কেটে যেত। মাঝে মধ্যেই তারা দুজনে সমুদ্রের ধারে বেড়াতে যেত এবং তাদের নতুন জীবন উপভোগ করতে থাকে। এভাবেই প্রায় 1 মাস কেটে যায়। এদিকে সিমলাতে বিরাট এবং ভূমিকার কোনোই খোঁজ না পেয়ে মিস্টার বর্মন এবং চায়না দেবী কলকাতায় ফিরে আসেন। 1 সপ্তাহ পর মিস্টার বর্মনের পিএ মিস দীপা বলে, স্যার, আমি একে সঙ্গে করে এনেছি। আমাদের খোঁজ অনুসারে একজন খবর দিয়েছে যে গোয়াতে একটা নতুন কাপেলকে দেখা গেছে। ছেলেটা নাকি গিটার বাজায়। ও তাই নাকি? তাহলে তো একবার ভালো করে পরীক্ষা করে দেখতে হয়। স্যার, আপনি একে দায়িত্বটা দিন। এ আমাদের খুব বিশ্বস্ত লোক, ওদেরকে ঠিক খুঁজে বার করবে। তবে এর জন্য ওকে ম্যাডামের কিছু ছবি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো নিশ্চয়ই। আমি এখনই ভূমিকার একটা ছবি দিচ্ছি। ওই ছেলের তো কোনো ছবি বা ডিটেলস আমার কাছে নেই, তবে ভূমিকাকে দেখতে পেলে বুঝে যাবে যে ওর সঙ্গে যে ছেলেটা আছে সেটিই বিরাট। এরপর কালু নামক গুন্ডাটি ভূমিকার ছবি নিয়ে গোয়াতে চলে যায়। এদিকে ভূমিকা এবং বিরাট সে সময় সমুদ্রের ধারে বসে বসে গল্প করছিল। ভূমিকা বলে, বিরাট, গোয়া কত সুন্দর জায়গা বলো। এখানকার মানুষজনও কত ভালো। এরা আমাদেরকে চেনে না, তবুও কত হেল্প করে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমাদেরকে তো অনেকে হেল্প করেছে। একবার সৌরভের কথাটাও চিন্তা করো। ও আমাদেরকে হেল্প না করলে তাহলে আমরা কি একে অপরকে একসঙ্গে পেতাম? সৌরভের কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ও একজন প্রকৃত বন্ধুর মতো আমাদেরকে সাহায্য করেছে। এখনো আমাদের খোঁজ নেয়। একটা অপরিচিত মানুষ এত ভালো হতে পারে তা আমার ধারণার বাইরেই ছিল। এমন সময় কালু সেখানে টিকলু নামক আরেকটি গুন্ডার সঙ্গে দেখা করে। টিকলু কালুকে নিয়ে গিয়ে একটি ঝোপের আড়াল থেকে ভূমিকা এবং বিরাটকে দেখায়। আরে, এই মেয়েটা ছবির মেয়েটা তো সম্পূর্ণই আলাদা।
এদের দুজনের মধ্যে তো কোনোই মিল নেই। হ্যাঁ তো, মিল তো নেই। সেই তো, শুধু গিটার বাজালে কি একই মানুষ হয় নাকি? এইভাবে যাকে তাকে ধরে নিয়ে গেলে পুলিশের চক্করে ফাঁসতে হবে। আর এসব বিষয়ে আমি খুবই সচেতন। থাক, দরকার নেই ভুলভাল মানুষকে তুলে নিয়ে যাওয়ার। চলো এখান থেকে চলো, আমাদের আর কোনো কাজ নেই। এই বলে তারা সেখান থেকে চলে আসে। কলকাতায় এসে কালু মিস্টার বার্মানদের বাড়িতে যায় এবং বলে, স্যার, ওখানে যারা আছে আপনার মেয়ে আর বিরাট না, ওরা একেবারে আলাদা কেউ। আইসি। এভাবে যাকে তাকে সন্দেহ করে গুন্ডা পাঠিয়ে কি হবে বলো? কোথাও থেকে ভালো করে খোঁজ খবর নাও, তারপর লোক পাঠাবে। শোনো, আমার মনে কিন্তু একটা সন্দেহ হচ্ছে। আমার বারবার মনে হচ্ছে এইসব কিছুতে সৌরভেরই হাত রয়েছে। আমার কথার মানে হলো সৌরভ সবকিছুই জানে, ওই ওদেরকে সাহায্য করছে। এসব তুমি কি বলছো? আমি একদম ঠিক বলেছি। সৌরভ যদি ওদেরকে সাহায্য না করতো তাহলে কি ও এত শান্ত আর নিশ্চিন্তে থাকতে পারতো? এখন তো শুনছি নাকি ও বিয়েও করছে। তুমি বলো, যে ছেলেটার এঙ্গেজমেন্ট করা বউ পালিয়ে গেছে, সে এত নিশ্চিন্তে আবার দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করতে পারে? নিশ্চয়ই পারে। তাছাড়া সৌরভ একজন বিজনেসম্যান, ওর কাছে তোমার মেয়ের জন্য বসে বসে ভাবার সময় নেই। ও একেবারে ঠিক ডিসিশন নিয়েছে। ও অনেক ভালো একটা ছেলে। এজন্যই তো আমার মনে সন্দেহ হচ্ছে। ও ভালো ছেলে, সেজন্য তোমার মেয়েকে সাহায্য করেছে। তুমি আমার কথা মিলিয়ে নিও। কয়েকদিন পর সৌরভ ভূমিকাকে ফোন করে এবং বলে, হ্যালো ভূমিকা, কি খবর তোমাদের? তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি সৌরভ। মাঝে মাঝে বাবা মার কথা মনে পড়ে। সৌরভ, ভূমিকা ওর বাবা আমাকে খুব মিস করে। আমি ভাবছি আমরা যদি একবার ওখানে গিয়ে ওনাদের সঙ্গে দেখা করতাম। তোমাদের মাথা খারাপ নাকি? একদম এরকম কাজ করবে না। তোমরা জানো এখানে ওখানে কি কি না করে বেড়াচ্ছে। ওরা তো গোয়াতে লোকও পর্যন্ত পাঠিয়েছে তোমাদের খুঁজে বার করার জন্য। আর তোমরা আমার কথা ভালো করে শোনো, আজকের পর থেকে তুমি আর কখনোই গিটার বাজাবে না। হ্যাঁ, আমরা দুজনে একটা বেকারি খুলবো বলে পরিকল্পনা করেছি। তুমি বলো, তোমার কি খবর? শুনছি তুমি বিয়ে করছো। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে বিয়েতে ইনভাইট করতে পারছি না, এর জন্য খুবই সরি। আরে সৌরভ, এতে সরি বলার কি আছে? পরিস্থিতি এমন যে আমরা চাইলেও যেতে পারবো না। বাই দা ওয়ে, তোমার বিয়ের জন্য তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। কয়েক মাস পর ভূমিকা প্রেগনেন্ট হয় এবং বিরাট তাদের নিজের একটি বেকারি খোলে। তারা দুজনেই সারা দিন রাত সেখানে পরিশ্রম করত এবং ব্যবসা দেখাশোনা করত এবং সন্ধ্যের পর সমুদ্রের ধারে বেড়াতে যেত। দেখতে দেখতে তাদের ব্যবসা অনেক বড় হয়ে যায় এবং আরো কয়েক মাস পর ভূমিকা একটি সুন্দর ফুটফুটে মেয়ের জন্ম দেয়। তারা মেয়েটির নাম রাখেন অনামিকা। ভূমিকা বিরাটকে বলে, বিরাট, আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। ওরা যদি আমাদের মেয়েকে দেখে তাহলে নিশ্চয়ই খুব খুশি হতো। তুমি কি তোমার বাবা মার সঙ্গে দেখা করতে যেতে চাও? যদি সত্যিই যেতে চাও তাহলে আমরা একটা চেষ্টা করে দেখতে পারি। না বিরাট, বাবার রাগ আমি জানি। বাবা এত সহজ হওয়ার মানুষ নয়। তুমি শুনলে না সৌরভ কি বলছিল? বিয়ের এতদিন পর উনি আমাদেরকে খুঁজছেন, শুধুমাত্র শাস্তি দেবেন বলেন। আমার মনে হয় আমাদের ওদেরকে ভুলে যাওয়াটাই আমাদের সবার পক্ষে ভালো। তুমি মন খারাপ করো না ভূমিকা। ভাগ্যে যদি থাকে তাহলে বাবা মার সঙ্গে একদিন না একদিন আমাদের দেখা হবে। আর তারাও তখন দেখবে আমাদেরকে নিজেদের পরিবারের অংশ হিসেবে মেনে নেবে। এভাবেই বিরাট ভূমিকাকে সান্ত্বনা দেয়। অনামিকার জন্মের প্রায় 5 বছর কেটে যায়। জন্মদিনে সে তার বাবা মার কাছে এসে বলে, মাম্মি, ড্যাডি, এটা আমার 5th বার্থডে। আমাকে এবার কিন্তু তোমাদের একটা স্পেশাল গিফট দিতে হবে। আরে বাবা, আমাদের রাজকুমারী স্পেশাল গিফট চাই? কি চাই মা বলো? তুমি যা গিফট চাইবে আমি তোমাকে তাই দেব। কি বলো তো? একেবারে তাই। আমার প্রিন্সেস গিটার চাইছি আর আমি দেব না, এটা কি হয়? বলো তোমার কি চাই? মাম্মি, ড্যাডি, আমি সিমলাতে বেড়াতে যেতে চাই। আমি রাখির কাছ থেকে শুনেছি সিমলা নাকি খুব সুন্দর একটা জায়গা, তাই আমি এবছর ওখানেই বেড়াতে যেতে চাই। প্লিজ আমাকে নিয়ে চলো। তোমরা তো আমাকে গোয়া থেকে বাইরে কোথাও নিয়েই যাও না। অনামিকার কথা শুনে বিরাট এবং ভূমিকা কিছুক্ষণের জন্য চুপ করে থাকে। এরপর ভূমিকা বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের রাজকুমারী যখন সিমলা বেড়াতে যেতে চায় তাহলে আমরাও ওর আহ্লাদ পূরণ করব। একেবারে তাই। রেডি হয়ে নাও, কালকে রাত্রে ফ্লাইটে আমরা সিমলায় যাব। এই কথা শুনে অনামিকা খুবই খুশি হয়ে যায় এবং তারা সকলে সিমলা যাওয়ার জন্য প্যাকিং শুরু করে দেয়। মোহনপুর গ্রামে বরুণ, তার মা মোহিনী দেবী এবং স্ত্রী প্রিয়াঙ্কা ও 2 মেয়ে রিয়া ও দিয়ার সঙ্গে বাস করত। বরুণ পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিল। সে সারাদিন শহরে ট্রাক চালাতো আর সন্ধে হলে বাড়ি ফিরে আসতো। এদিকে প্রিয়াঙ্কা সারাদিন বাড়ির কাজ করত এবং ছেলে মেয়েদের ও শাশুড়িকে দেখাশোনা করত। কিন্তু মোহিনী দেবী খুবই খিটখিটে স্বভাবের মহিলা ছিলেন।
এবং সময় অসময়ে বৌমার কাজের খুঁত বার করতেন। তিনি দিনের বেশিরভাগ সময় তার মেয়ে ঋতুর সঙ্গে ফোনে কথা বলতেন এবং বৌমার নামে অভিযোগ করতেন। এমনই একদিন মোহিনী দেবী তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। আর বলিস না মা, মহারানী তো সারাদিন ঘুমিয়ে ঘুমিয়েই কাটান। মন গেলে তবে আমায় খাবার দেন, আর না হলে আমায় শুকিয়েই থাকতে হয়। আর ছেলে মেয়ে দুটোকে নিজের কাজ ছাড়া করে না। ওদেরকে কি যে মন্ত্র শিখিয়ে রেখেছেন সে ঈশ্বরই জানেন। ওরা তো আমার কাছে আসতেই চায় না। তাহলে মা, তুমি এই সমস্ত কথা দাদার সামনে বলো না কেন? বৌদি সারাদিন যা যা করে সব দাদাকে বলবে। এখন দাদাই একমাত্র ওকে টাইট দিতে পারবে। তোর দাদা তো সারাদিন খেটে সন্ধ্যায় বাড়ি ফেরে, তার কাছে আবার অত সময় নেই যে মায়ের সামনে বসে দুটো কথা বলবে। বাড়ি এলেই তো ছেলে পুলে দুটো ঘাড়ে উঠে পড়ে। আমি বুড়ো মানুষ, মরলেও কি আর বাঁচলেও কি, কেই বা আমার কথা শুনবে বল? মোহিনী দেবী সেদিনও প্রিয়াঙ্কার নামে আজে বাজে কথা বলছিল। ঠিক সেই সময় প্রিয়াঙ্কা হাতে খাবারের থালা নিয়ে সেখানে আসে। এটা দেখে মোহিনী দেবী ঋতুর সঙ্গে কথা বলা বন্ধ করে বলে, ঠিক আছে রে মা, এবার আমি রাখছি, দেখি এ আবার কি বলে। মা, আপনি দিদির সঙ্গে কথা বলছিলেন? মানে দিদি কেমন আছে, আর কবে আমাদের বাড়িতে আসবে? অনেক দিন হলো দিদির সঙ্গে আমাদের কথাই হয়নি। তা বাপু, অতই যদি দিদির সাথে কথা বলার ইচ্ছা, তো তুমি নিজেই তো একবার ফোন করলেই হয়। সারাদিন তো বাপের বাড়ির লোকের সঙ্গেই কথা বলো, একবার সময় বার করে মেয়েটার সঙ্গে আর কথা বলা যায় না নাকি? আসলে অনেক দিন হয়ে গেল, আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে গিয়েছে, আর বাড়ি থেকে কেউ আমাকে ফোন করলে তবেই আমি কথা বলতে পাই। থাক থাক, ওইসব গল্প আমাকে আর শোনাতে হবে না। আর এটা কি রান্না করেছো? এরকম সাদা কেন? রান্নাতে একটু তেল মশলা কি দিতে নেই? এইভাবেই মোহিনী দেবী প্রিয়াঙ্কাকে খোঁটা দেন। এভাবেই সেদিনটা কেটে যায়। রাত্রিবেলা যখন বরুণ বাড়িতে ফেরে, তখন মোহিনী দেবী বরুণকে বলেন, বাবা, যাওয়ার সময় বাড়ির বাজার হাট দোকান করার জন্য কিছু টাকা দিয়ে যাবি তো। চাল ডাল সবজি প্রায় শেষ হয়েই এসেছে। ঠিক আছে মা, এই নাও 2000 টাকা। এই সপ্তাহে চাল ডাল আলু পেঁয়াজ যা লাগে তুমি কিনে রাখবে, আর একটু সাবধানে খরচ করবে। আমার এখন মালিক অন্য শহরে গেছে, তা উনি এখন না ফেরা পর্যন্ত আমি আর টাকা দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি হিসাব করেই চালাই। এখন তুই এটা বৌমাকে বলে যাস, ও যেন দেখে শুনে খরচ করে। সব সময় তো এটা ওটা কিনছে, আর আমি কিছু বললেই মুখে মুখে তর্ক করতে ছাড়ে না। ওহ মা, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আসি, এখন এসে তোমাদের বউ শাশুড়ি খিটখিট আমার অসহ্য লাগে। এখন তুমি এগুলো বন্ধ করো প্লিজ। এই বলে বরুণ সেখান থেকে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন মোহিনী দেবী তার মেয়ে ঋতুকে নিয়ে বাজারে যায় ও সে বরুণের দেওয়া 2000 টাকা দিয়ে ঋতুকে কয়েকটি শাড়ি কিনে দেয়। আর এদিকে রাতের বেলা বরুণ যখন বাড়ি ফিরে আসে, তখন প্রিয়াঙ্কা বরুণের কাছে সংসার খরচের টাকা চায়। এ কথা শুনে বরুণ বলে, এই তো গতকাল আমি 2000 টাকা মাকে দিলাম, এখন একদিনের মধ্যেই তোমরা সব টাকা শেষ করে ফেলেছো। আমি কি এখন টাকার গাছ নাকি যে নাড়া দিলেই টাকা পড়বে? কিন্তু মা তো টাকার কথা কিছুই বলেনি, আর নাইবা আমার সংসার খরচের কোনো টাকা দিয়েছেন। বরুণ এটা শোনার পর মোহিনী দেবীকে সেখানে ডাকে ও টাকার কথা জিজ্ঞাসা করলে মোহিনী দেবী বলেন, সে কি বলিস বাবা, এই তো আজ সকালে আমি সমস্ত টাকা বৌমার হাতে তুলে দিলাম। এখন বৌমা টাকা কি করেছে ওকেই জিজ্ঞাসা কর। এ আপনি কি বলছেন মা? আপনি আমার হাতে কখন টাকা দিলেন? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। এই যে বৌমা, মিথ্যা কথা বলো না তো। এই তো আজ সকালেই তো আমি তোমাকে টাকাটা দিলাম। টাকা নিয়ে অমনি ভুলে গেলে? আমি জানতাম শেষে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আমাকে চোর সাজাবে। এই সমস্ত কথা শুনে বরুণের মাথা খুবই গরম হয়ে যায় ও সে বলে, সকলেই এখন চুপ করো, আমি সবকিছুই বুঝে গিয়েছি। এখন আমি পরিশ্রম করে তোমাদের জন্য টাকা উপার্জন করছি, আর সেই টাকা নিয়ে তোমরা উড়িয়ে দিচ্ছ, তাই তো? আমার কাছে এখন আর দেওয়ার মতো কোনোই টাকা নেই। কিভাবে সংসার চালাবে এখন নিজেরাই বুঝে নাও। এই আমি গেলাম। এই বলে রাগ দেখিয়ে বরুণ সেখান থেকে চলে যায় এবং সে সেদিন আর বাড়ি ফেরে না। এই ঘটনার দুদিন পর হঠাৎ এক সকালে গ্রামের অশোক নামের একজন ব্যক্তি ছুটতে ছুটতে মোহিনী দেবীর বাড়িতে আসে। এসে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। ডাক শুনে প্রিয়াঙ্কা ও মোহিনী দেবী বাইরে বেরিয়ে আসে। তখন সে বলে, আরে মাসিমা, বৌদি তাড়াতাড়ি চলুন, বরুণদার ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার অনেক চোট লেগেছে। কি বলছেন দাদা আপনি? উনি এখন কোথায় আছেন? আমি বরুণদাকে হসপিটালে ভর্তি করে দিয়েই এসেছি, এখন আপনারা তাড়াতাড়ি চলুন।
হে ঈশ্বর, আমার ছেলের একই অবস্থা হয়েছে। এখন আমাদের কি হবে? আমিও যাব তোমার সাথে। না মা, আমি যাচ্ছি, আপনি বাড়িতে বাচ্চাদের দেখুন। এই বলে প্রিয়াঙ্কা অশোকের সাথে হাসপাতালে ছুটে যায় এবং গিয়ে বরুণকে দেখে কাঁদতে লাগে। এমন সময় ডাক্তারবাবু এলে প্রিয়াঙ্কা তাকে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু, আমার স্বামী ভালো হয়ে যাবে তো? প্রিয়াঙ্কা দেবী, আপনার স্বামী তো সুস্থই হয়ে যাবে, তবে ওনার পায়ে একটা প্লেট লাগানো হয়েছে, তাই এখন ওনাকে হুইল চেয়ারেই থাকতে হবে। আর এতে করে উনি সুস্থ হতে হয়তো বেশ কিছুদিনও সময় লেগে যেতে পারে। ডাক্তারবাবুর মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা তখন খুবই চিন্তায় পড়ে যায় এবং কয়েকদিন পর বরুণের ছুটি হয়ে গেলে প্রিয়াঙ্কা বরুণকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসে। ছেলেকে বাড়িতে আসতে দেখে মোহিনী দেবী কাঁদতে কাঁদতে বলেন, হ্যাঁ রে বাবা, এইসব কি করে হয়ে গেল? এবার আমরা কি করব? তুই একমাত্র আমাদের সংসারের বোঝা টেনে নিয়ে যাচ্ছিলিস, এখন তোর এই অবস্থা, কি করে সংসারটা চলবে বলতো? সে আমি জানি না মা, ঈশ্বর এখন আমাদের ভাগ্যে কি রেখেছেন সেটা উনিই জানেন। দেখো, তুমি এভাবে কেঁদো না প্লিজ, এখন আমি তো আছি, ঈশ্বর কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিকই করবেন, তোমরা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। প্রিয়াঙ্কা সেদিন এভাবেই সকলকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু সে কিভাবে সংসার চালাবে কিছুই ভেবে পাচ্ছিল না। এরপর পরের দিন সকাল হলেই সে পাশের গ্রামে কাজ খুঁজতে যায়। সারাদিন কাজ খোঁজার পরেও সে কোনো কাজের সন্ধান পায় না ও সে সন্ধ্যাবেলা দুঃখী মনেই বাড়ি ফিরে আসে এবং তখন মোহিনী দেবী তাকে বলে, এই যে বৌমা, সারাদিন তুমি কোথায় ছিলে আর এই সন্ধ্যাবেলায় ফিরে আসছো যে? জানো না বাড়িতে তোমার অসুখ স্বামী আর ছোট ছোট বাচ্চা আর এই বয়স্ক শাশুড়ি রয়েছে, তাদের দেখাশোনা করার দায়িত্ব তো তোমার। সারাদিন সবাই খেয়েছে কি না তার খোঁজ খবর নিয়েছো? আসলে মা, আমি পাশের গ্রামে কাজের সন্ধানে গিয়েছিলাম, কিন্তু গ্রামের কেউই কাজের লোক চাইছে না। দেখো বৌমা, এরকম সারাদিন বাড়ির বাইরে থেকে কাজ আমি তোমাকে করতে দেব না। তুমি সারাদিন বাইরে থাকলে সংসারটা কে দেখবে শুনি? এইসব কথা শোনার পরে প্রিয়াঙ্কার চিন্তা আরো বেড়ে যায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। এমনই সময় তার বাবা বিশ্বনাথ বাবু অর্থাৎ প্রিয়াঙ্কার বাবা তাকে ফোন করে ও সে তখন তার বাবাকে সমস্ত কথাই খুলে বলে। যা শুনে বিশ্বনাথ বাবু বলেন, এই যে মা, তুই ভেঙে পড়িস না, মানুষের পরিস্থিতির সঙ্গে সঙ্গে ঈশ্বর ঠিকই একটা না একটা ব্যবস্থা করে দেন। আর তোর মনে আছে তোর বাবা কিসের জন্য তোদের গ্রামে বিখ্যাত ছিলেন? এ কথা শোনার পর মোহিনী মনে করার চেষ্টা করে। আসলে বিশ্বনাথ বাবু ঠিকই বলছিলেন, তিনি গ্রামের খুব নামকরা একজন কুটির শিল্পী, অর্থাৎ সে বাঁশ দিয়ে নানান রকমের জিনিসপত্র তৈরি করতে পারতেন। বেশ কয়েক বছর আগে পর্যন্ত তিনি বাঁশের ও বেতের বিভিন্ন রকমের ঝুড়ি বানানোর জন্য বিখ্যাত ছিলেন। তার শিল্পকর্ম দেশে বিদেশে প্রদর্শনীর জন্য পাঠানো হতো। কয়েক বছর আগের কথা, এমনই একদিন বিশ্বনাথ বাবু তার বাড়িতে বসে ঝুড়ি বানাচ্ছিলেন। তখন ছোট্ট প্রিয়াঙ্কা আসে এবং বলে, বাবা, তুমি কি সুন্দর ঝুড়ি বানাও, তুমি আমাকেও এরকম সুন্দর ঝুড়ি বানানো শেখাবে? নিশ্চয়ই মা, তুই শিখতে চাইলেই শেখাবো। আয় তবে চলে আয়, আমি তোকে ঝুড়ি বানানো শেখাচ্ছি। এই বলে বিশ্বনাথ বাবু প্রিয়াঙ্কাকে সুন্দর সুন্দর ঝুড়ি বানানোর কৌশল শিখিয়ে দেন এবং প্রিয়াঙ্কা সেসব কৌশল খুব ভালোভাবেই শিখে যায়। এরপর প্রিয়াঙ্কা সবটাই বুঝে ফেলে এবং বলে, ঠিক আছে বাবা, আমি বুঝে গিয়েছি, এবার আমায় কি করতে হবে। আমি এখন রাখছি, তুমি ভালো থেকো। এই বলে প্রিয়াঙ্কা তখন ফোন রেখে দেয় ও সে তার বাবার দেওয়ার পরামর্শ কাজে লাগানোর কথা মনে মনে ভাবে। এরপর সে পরের দিনই তার বাড়িতে থাকা পুরানো নূপুর বিক্রি করে বেশ কিছু বাঁশ ও অন্যান্য সামগ্রী কিনে আনে এবং ঝুড়ি বানানো শুরু করে। এই দেখে মোহিনী দেবী বলেন, তুমি এটা কি করছো বৌমা? এইসব বাঁশের ঝুড়ি কি আজকাল আর চল আছে? এই করে তুমি সংসার চালাবে ভেবেছো? শুধু শুধু সময় নষ্ট না করে ঘরের কাজকর্মগুলো করো। মোহিনী দেবী এভাবেই তাকে নানান কথাবার্তা বলতে থাকে, যেগুলোই প্রিয়াঙ্কা কান না দিয়েই তার পছন্দ মতো বাঁশ দিয়ে ঝুড়ি বুনতে থাকে। এভাবেই করে সে সেদিন সর্বমোট 6টি ঝুড়ি বানায়। সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। ঠিক সেই সময় বাজারের একটি ফল বিক্রেতা সেই বাঁশের ঝুড়িগুলোকে দেখে ও সে বলে,
এই যে দিদি, এই ঝুড়িগুলো কি বাঁশের? মানে যদিও বাজারে এগুলো দেখা যায় না, তা কত করে দিচ্ছ? ঝুড়িগুলো দেখে তো খুব সুন্দর লাগছে। এগুলো এখন মজবুত হবে তো নাকি? হ্যাঁ বাবু, এগুলো খুবই মজবুত হবে। আপনি একবার কিনে দেখুন। আমি এগুলো নিজের হাতে বানিয়েছি, আর খুব দাম, মানে 100 টাকা করেই দেবো। হ্যাঁ ঠিক আছে, যদিও আমাদের গ্রামের বাড়ির ওখানে একসময় এই ঝুড়ির ব্যবহার প্রচুর ছিল, কিন্তু সকলেই এখন এখানে প্লাস্টিকের বক্স ব্যবহার করে। তা কম দামে দিচ্ছ যখন, আমায় এখন 2টো ঝুড়ি দিয়ে যাও। আর এই নাও 200 টাকা। আর যদি কেউ কেনার থাকে তাহলে আমায় নিশ্চয়ই জানাবেন। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, ভালো হলে নিশ্চয়ই আমি তোমার অনেক ঝুড়ি বিক্রি করে দেব। এখন প্রথম আমি 2টো নিয়ে দেখছি, বুঝেছো? সেদিন এভাবেই লক্ষ্মীবাবু তার কাছ থেকে 2টি ঝুড়ি নেয় এবং তার দেখাদেখি করে আরো কয়েকজন ঝুড়ি নেয়, যার ফলে সেদিন প্রিয়াঙ্কার ঝুড়িগুলো বিক্রি হয়ে যায় এবং সেসব টাকা নিয়ে প্রিয়াঙ্কা বেশি করে বাঁশ ও অন্যান্য জিনিসপত্র কিনে নিয়ে আসে। এভাবে কয়েকদিন চলার পর সেই ফল বিক্রেতা আবারও প্রিয়াঙ্কার কাছে আসে ও বলে, এই যে দিদি, তোমার ঝুড়িগুলো প্লাস্টিকের ঝুড়ির থেকে অনেক ভালো আর মজবুতও। এখন আমার আরো 10টা ঝুড়ি লাগবে, কারণ আমার ফল দোকানে এগুলো ব্যবহার করতে খুবই সুবিধা হয়। আর আমার পাশের দোকান থেকে অনেকে এই ঝুড়ির অর্ডার দিয়েছে, বুঝেছো? এভাবেই সেদিনের পর থেকে প্রিয়াঙ্কার বাঁশের ঝুড়ি বিক্রি অনেকটাই বেড়ে যায়, যার ফলে তাদের সংসারের পরিস্থিতি অনেকটাই সচ্ছল হয়ে যায়, যেগুলো দেখে মোহিনী দেবীও তার ভুল বুঝতে পারে এবং বরুণ ও মোহিনী দেবী দুজনেই তার ঝুড়ি বানানোর কাজে সাহায্য করতে থাকে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন ঋতু তাদের বাড়িতে আসে ও সে এসে মোহিনী দেবীকে বলে, মা, বৌদি এসব কি কাজ শুরু করেছে? আর বৌদি তোমাকে দিয়ে খাটাচ্ছে, সেটা কি আমি বুঝতে পারছি না নাকি? এ বাবা, কি অন্যায়! সারাদিন কেউ আবার এইভাবে কাজ করায়? না রে মা, তুই এখন ভুল ভাবছিস। যেখানে তোর বৌদি দিন রাত পরিশ্রম করে এই মহা বিপদের দিনে আমাদের সংসারের হাল ধরেছে, এর আগে আমি না বুঝে ওকে অনেক আজেবাজে কথা শুনিয়েছি, কিন্তু আজ ও যদি না এই বাড়িতে থাকতো তাহলে আমাদেরকে পথে বসতে হতো। মোহিনী দেবী এভাবেই তার পুরানো দিনের কথা ভেবে প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চাইতে থাকে, যেগুলো শুনে প্রিয়াঙ্কারও তখন গর্ববোধ হয়। এরপর কুপরামর্শ দেওয়ার জন্য ঋতু ও প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চায়, যেটা শুনে প্রিয়াঙ্কাও তাদের সকলকে ক্ষমা করে দেয়। এরপর থেকে মোহিনী দেবী, প্রিয়াঙ্কা ও বরুণ সবাই মিলে তাদের ঝুড়ির ব্যবসাটি অনেক বাড়িয়ে তোলে এবং প্রিয়াঙ্কা তার বাবার মতোই বিখ্যাত শিল্পী হয়ে ওঠে ও তার নাম সারা দেশে ছড়িয়ে পড়ে।